মা এতটাই ভালো যে মারা তো ছোট থেকে বড় হয়েছেন রাজশাহীতে। তো সেখানে রাজশাহী রেডিও স্টেশন তখন নতুন শুরু হচ্ছিল। তখন আমার মাকে স্টাফ আর্টিস্ট হিসেবে বড় জায়গাতেও নয়, কিন্তু মা খুব ভালো গান গাইতেন, মানে কলকাতায় চলে আসার পর। আর আমি ওই হয়তো মার ওটা আমার মধ্যে এসেছিল বলে আমি যখন বছর তো ওই যে লোকে বলে না যে আইতে শাল যাইতে শাল তার নাম বরিশাল। হ্যাঁ, এরকম আমার একটা ধারণা ছিল এটা শুনে। আমার মা যেহেতু পূর্ববঙ্গে, মা এটা বলতেন, তো আমি ভাবতাম শাল মানে বোধহয় বছর, মানে এত নদী নালা, এক বছর লেগে যায় যেতে। না, প্রচুর খাল বিল। আর সেটা মানে শাল সাধারণ অর্থে বলা হয় শাল দেওয়া মানে শালের গুঁতো দেওয়া, মানে ঝগড়ুটে। বরিশালের লোকেরা ঝগড়ুটে, তাই তারা ঝগড়া করে, তাদের কথার বান মানে লেজার বিম তাদের কথা। কিন্তু আসল বিষয়টা তা নয়। আসলে বরিশালে প্রচুর নদী নালা, এবং সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আপনাকে নৌকোতে করেই যেতে হবে। এবং নৌকো কিসে তৈরি হয়? শাল কাঠে। তাই আইতে শাল যাইতে শাল, এটার সাথে ঝগড়ার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে মানে এই যে বাঙাল ঘটির বিতর্ক, আপনার কি মনে হয়? মানুষে পূর্ববঙ্গের মানুষ, তাই আগে তো একই দেশ ছিল, এই তাদের কথার একটু টান, একটু রয়ের উচ্চারণের এপাশ ওপাশ, তাই দিয়ে এই যে ধরুন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, বাঙাল ঘটি, চিংড়ি, ইলিশ, এইটা আপনি কোন নজরে দেখেন? না, আমার তো বেশ ভালোই লাগে যে কেউ যদি এগুলো তো জাস্ট মজা করে করে। এটা তো সত্যি সত্যি মানুষের এখন, বিশেষ করে এখনকার সময়ে দাঁড়িয়ে প্রচুর আছে ঘটি ছেলের সাথে মানে বাঙাল মেয়ের বিয়ে, বা উল্টোটা ঘটি মেয়ের সাথে বাঙাল ছেলে। উদাহরণ আপনার পাশে না, আমার বাবা পুরো মানে পশ্চিমবঙ্গের, মা পূর্ববঙ্গে। তো বাবা বলে আমি নাকি বাঙালের বা ঘটির ঘর, তাই রেগে গেলে হালুম করি, গর্জন করি, বাঙালের বা ঘটির ঘর। এটা মজা করে বলা হয়। হ্যাঁ, পুরোটাই মজা। তবে হ্যাঁ, আমি এটাও বলবো যে কখনো কখনো, বিশেষ করে আমাদের জেনারেশনেও, মানে একটু মানে বাঙালদের একটু খাটো করে দেখে এদেশীয় লোকেরা। কিন্তু তাদের খেয়াল রাখতে হবে যে কিন্তু সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ সবাই তো শুধু তাই নয়, বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত পশ্চিম বাংলায় একটা ঘটি মুখ্যমন্ত্রী নেই, সব কিন্তু ওই পার বাংলার। সুতরাং বাঙালদের অনেক কোয়ালিটি আছে। আর যেটা হয়েছে সেটা রাজনৈতিক কারণে, ভৌগোলিক কারণে, যেহেতু ওপার বাংলার মানুষদের সবকিছু ছেড়ে, জমি বাড়ি সব ছেড়ে আসতে হয়েছে, তাই এখানে এসে তাদের নিজেদের পরিচয় তৈরি করবার জন্য তাদের পড়াশোনা করতে হয়েছে। তাদের নিজেদের মানে স্থান প্রতিষ্ঠা করবার জন্য তারা অনেক বেশি পড়াশোনা করে, অনেক বেশি লড়াই করে, স্ট্রাগল করে, ইংরেজিতে যেটা বলে, সেটা মানুষ নিজেকে এগিয়ে নিয়ে গেছে। সুতরাং সেটা ধরুন যারা আর কি এদেশীয়, আমি কিন্তু আবারও বলছি, এই সময় দাঁড়িয়ে কিন্তু এইসব কথাগুলো খাটে না। কিন্তু এক সময় কিন্তু বাঙালদের অনেক বেশি যুদ্ধ করে আসতে হয়েছিল বলে পড়াশোনা করা বা অন্যান্য জায়গায় নিজেকে এস্টাবলিশ করে একটা অন্য জায়গায় প্রতিষ্ঠা করবার জন্য তাদের অনেক বেশি মানে কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক বেশি। এবং ওই বললাম যে মুখ্যমন্ত্রী কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত সব কিন্তু ওই আপনারা এই ঘটিরা যাকে বাঙাল বলে তাদেরই কিন্তু সেই দেশ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ। বাংলার কথাটা তো আমার আপত্তি আছে, পূর্ববঙ্গের মানুষ বাঙাল কেন বলবে? বাংলায় যারা কথা বলে তারা বাঙালি, বাঙাল ঘটি, এটা ওটাই বললাম একটুখানি ওই
হীন অর্থে এই দেশীয় লোকেরা বাঙাল বলে, বাঙালকে হাইকোর্ট দেখাতে নিয়ে যাবে এই ধরনের। হ্যাঁ, কিন্তু আর একটা মজার এটা আছে, এটা কিভাবে চল হলো আমি জানি না। বলছে বাঙালের গো কিরকম গো না, আমার দিদিমা যেটা হেসে হেসে বলতো, চিড়া ভিজাইনু তো ভিজাইনু মুক্তা চিড়া ভিজাইনু, মানে বাঙাল যদি গো ধরেছে কিছু করবে সেটা করেই ছাড়বে। কিরকম মানে যদি বলো চিনে ভিজাবো, এটা জল দেবো না, তুই কোথা থেকে চিনে ভিজাবো, বলে চিনে যখন ভিজাবো বলেছি চিনে ভিজাবো, জল না পেলে আমি মুক্তে হলেও চিনে ভিজাবো। না, তো সেটা আমি জানি না, তবে গোটা হয়েছে ওই তো মানে তাদের পরিস্থিতি তাদের গোটাকে তৈরি করতে বাধ্য করেছে। তাদের যদি গো না থাকতো, যদি তাদের জেদ না থাকতো, তাদের মানে জেল না থাকতো, ঘুরে দাঁড়ানোর তো সুযোগ পেত না, তাদের তো হতেই হতো। নইলে এই সমস্ত কিছু ছেড়ে আমি একবার আমি অনেকবারই বাংলাদেশে গেছি, তো একবার হাসিনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তো উনি জিজ্ঞেস করছেন এখানে দেশ ছিল, আমি বললাম হ্যাঁ বাবার দেশ ছিল বরিশাল, মায়ের ঢাকা। উনি করলেন, আফসোস করলেন যে দেশ ছাড়াটা তো খুবই মানুষের একটা বিশাল কষ্ট, অনেক কিছু ছেড়ে আসা। তো বাংলাদেশের যেমন অনেক কিছু ভালো দিক আছে, এদেশেও আছে। সে অর্থে আমাদের মানে আমার বা আমার চারপাশে বন্ধু বান্ধবের অনেক এদেশীয় মানুষ আছে যারা আমাদের খুব নিজের, খুব আপন বন্ধু। সুতরাং গোটা হতে হয়েছে, নইলে তো এই দেশে খেত কি। হ্যাঁ, আচ্ছা আর একটা কথা বলুন, এই যে যেমন বলে মানে ঘটির মেয়েরা কুড়ে হয় আর বাঙালির মেয়েরা কাজের হয় কিন্তু ঝগড়াটি হয়, এই কথাটা সত্যতা কতটুকু? না না না, আমি এগুলো একদম এই বলছি বারবার, এই সময়ে দাঁড়িয়ে এগুলোর কোনো মানে যথার্থতা নেই, এগুলো রটানো কিছুটা। না, হয়তো আজ থেকে 70 বছর আগে হয়তো এটা ঠিক ছিল, সামাজিক যা পরিস্থিতি ছিল, কিন্তু এখন আমার মনে হয় না যে এদেশীয় মেয়েরা কত কিছু করছে। তো এটা আমার মনে হয় না যে এখনকার দাঁড়িয়ে এই অবস্থাটাই পাল্টে গেছে। এখন আর এই বাঙালির মেয়েরা খুব পরিশ্রম করতে পারে আর এদেশীয় মেয়েরা পারে না, এটা বোধহয় এখনকার দাঁড়িয়ে আর বোধহয়। আচ্ছা একটু অন্যরকম এতে যাই এবার, সেটা হচ্ছে যে কোভিড লকডাউনের সময় যখন শুটিং বন্ধ হয়ে গেছিল, তো বাইরে বেরোনো বন্ধ, সেই সময়টা কিভাবে কাটিয়েছে? আমার না সত্যি কথা বলতে, আমি না একা থাকতে বেশ পছন্দ করি, আমি বইপত্র পড়তে ভালোবাসি, আর আমি তো বেরিয়েছি মানে বেড়াতে গেছি অনেকগুলো জায়গায়, কিন্তু মানে এই যে 2 বছর আমরা বোধহয় 4-5টা জায়গায় বেড়াতে গেছি, মানে বেশিরভাগই গাড়ি করে গেছি, কিন্তু বেড়াতে গেছি। না বেড়াতে পারলে আমার বিশ্বাস নেওয়াটাই বন্ধ হয়ে যাবে, বেড়াতে খুব ভালোবাসি। আর এটা তো হাজবেন্ডের সাপোর্টও পায়, উনি প্রতি বছর। হ্যাঁ, ও যদি নাও যেতে পারে, ওর যেহেতু একদম অন্য প্রফেশনে, সেহেতু ও সবসময় ছুটি পায় না। যেমন এবছরই আমি জুন মাসে গেছি, জুলাইয়ে লাদাখ গেছি, অক্টোবরে পুজোর সময় ও ছুটি নিতে পেরেছে, আমরা কাশ্মীরে গেছি। আর মানে এই 23শে জানুয়ারিতে গিয়েছিলাম উড়িষ্যা, ওই তখন অপূর্ব গিয়েছিল, আমার হাজবেন্ড গিয়েছিল, ওই রম্ভা, দারিংবাড়ি ইত্যাদি ইত্যাদি। আমরা বেড়াতে খুব ভালোবাসি, তো সবসময় অপূর্ব যেতে পারে না, তখন আমি। তো ধরুন মেয়ে যখন পড়াশোনা করেছে তখন তো পুজোর ছুটি, গরমের ছুটি ছাড়া বেরোতে পারে। আবার কি না, আমার ক্লাস মানে 9 থেকে 12 পর্যন্ত আমরা কোথাও যাইনি, মানে ছোটখাটো হয়তো গেছি কিনা খেয়াল করতে পারছি না, কিন্তু ওই সময় তো ওদের মানে টিউশন থাকে, ফলে স্কুল বন্ধ থাকলেও আমরা কোথাও বেড়াতে যেতে পারি। আর ওইটা তো ভাইটাল চ্যাপ্টার 4 বছরটা। হ্যাঁ, আর যেটা আমার মনে হয় না, ভগবান আপনাকে যা দিয়েছে অনেক দিয়েছে, স্যাটিসফাইড কতটা নিজের কাছে? না, আমার ভগবান দিয়েছে কি কে দিয়েছে জানি না, কারণ ভগবান ইত্যাদি মানে দেব দেবীর সাথে আমার তেমন পরিচয় নেই। পরিচয় থাকার কথা নয়, হিন্দু 33 কোটি দেবতা, আপনি তো 33 কেও চেনেন না, মনে করেন তো 33টা দেব দেবীর নাম। না না, আমি তো বলছি আমার বাড়িতে কোনো সেই অর্থে কোনো পুজোর আসন নেই। আমার বাবার মার বাড়িতেও ছিল, একদম যখন ছোট আমি তখন নাকি মার একটা লক্ষ্মীর আসন ছিল, আমি নাকি হামাগুড়ি দিয়ে নকুলদানা খেয়ে নিতাম, তাই জন্য মা লক্ষ্মীর কাছে করজোড়ে
ক্ষমা প্রার্থনা করে ওই আসন যে তুলেছিল, আমি জ্ঞানত মা বাবার সংসারে, মা বাবার বাড়িতে কোনো আর লক্ষ্মীর আসন, শ্বশুর বাড়িতে এসে হ্যাঁ লক্ষ্মীর শ্বশুর বাড়িতে খুবই আসন ইত্যাদি, প্রচুর কালী শিব ইত্যাদি ছবি টবি ইত্যাদি ইত্যাদি আমার শাশুড়ি আমাকে ওই সমস্ত কাজে নিয়োজিত করবার চেষ্টা করেছিলেন। তো আমি বলেছিলাম যে আপনি আমাকে বললে আমি করব, সেটা এই মানসিকতাতেই করব বা করছি আপনাকে সাহায্য করার জন্য। আমার এসব ঠাকুরের পুজো ইত্যাদিতে কোনো বিশ্বাস নেই। তো তাতে উনি কতটা খুশি? আর না, উনি যথেষ্ট ফ্লেক্সিবল ছিলেন, উনি অসন্তুষ্ট হননি। আর তার মানে কিন্তু এই নয় যে দুর্গাপুজো আমার পছন্দ না, আমার খুব ভালো লাগে দুর্গাপুজো। কেন? যে মানুষ কিছুদিন, কয়েকটা দিন না খেতে পাওয়া মানুষও একটু আনন্দ করে, এই চারিদিকে ঢাক ঢোল বাজে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। আর আমি রিলিজিয়াস নই, কিন্তু আমি স্পিরিচুয়াল নই তা কিন্তু নই। এই দুটোর মধ্যে ডিফারেন্স কিভাবে করছে? রিলিজিয়াস মানে এই ঠাকুর দেবতাকে পুজো করা, ফুল দেওয়া, মানত করা ইত্যাদি, এইগুলোকে আমি যতটুকু, আমি তো খুব অল্প পড়াশোনা জানি, এইটুকু আমার কাছে এটা রিলিজিয়াসনেস। আমি পুজো টুজো মধ্যে নেই, আমাকে ভগবান ওইটা দাও সেটা দাও ইত্যাদি ইত্যাদি আমার নেই। আর স্পিরিচুয়ালিটি কোনটা? যেটা এই যে মহাপৃথিবী, তার কোথাও একটা শক্তি তো আছে। এই যে সূর্য চন্দ্র, এগুলো তো পাওয়ার। সূর্যের যে এই যে সূর্যের যে স্তব মানুষ করে, সেটা সূর্যের যে রশ্মি, সেটা তো জীবাণু মুক্ত করে। সূর্যের একদিন না উঠলেই তো সবাই হেরে যাবে। হ্যাঁ, তো আমি সেটা তো আমি বিশ্বাস করি যে হিমালয়, সমুদ্র, ফোর্স, এদের কাছে আমরা তুচ্ছ, সেখানে তো মাথা নত করতেই হবে। আচ্ছা, প্রকৃত মানেন তাহলে গ্রহরত্ন যে আপনি ধারণ করেছেন, জ্যোতিষে কতটা বিশ্বাসী? আপনার কি মনে হয় আকাশের গ্রহ নক্ষত্র এই লক্ষ্য? না, আমি এগুলো জানি না, মানুষের জীবন আমি এইসব কিছু ধারণ টারণ কিছু করি না। আমার এগুলোতে কোনো বিশ্বাসও নেই। আর আমার কাছে এই যে আমি একটা রুবির আংটি পরেছি, এটা আমার কাছে একটা অলংকার। এটা যদি আপনি আমাকে খুলতে বলেন আমি খুলে দেবো। ও, এটা সৌন্দর্যের জন্য? হ্যাঁ, এটা আমার কাছে একটা আংটি। এটা পরলে আমার পৃথিবী শুদ্ধ লোক আমাকে চিনবে, এমন কোনো বিশ্বাসে আমি আংটিটা পরে নিই। এটা শুধুই আমার কাছে একটা অলংকার। এবং এই ডিজাইনটা আমিই দিয়েছি। আর এই যে আরেকটা দেখছিলেন, এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিলেন বিয়ের পরে। তো আমি বলেছিলাম যে এটা কেন দিয়েছো, এই পাথরটা কেন? এটা হচ্ছে গোমেদ, এটা সিরোনিস গোমেদ, খুব ভালো গোমেদ। তো এটা কেন দিয়েছো? এটা কি আমার মধুর মতো রং, তো আমার মুখে যাতে মধু থাকে সে কারণে দিয়েছো। তো এইগুলো আমার কাছে মানে শুধুই না, উনি একটু মানেনটাই, ওনার কাছে একটু পাথর টাথর গুলো একটুখানি সেরকম নয় যেন সারা হাতে উনি সমস্ত পড়ে রয়েছেন, তা নয়। তবে আমার তুলনায় উনি পুজো টুজো পছন্দ করেন। যেহেতু মা বাবার কাছে দেখে এসছে এবং আপনি দেখেননি। না, আমি দেখিনি তা না, আমার মামা বাড়িতে এবং বাবার বাড়িতে দুর্গাপুজো হতো, কিন্তু ওই রকম মানে ওইরকম অন্ধ বিশ্বাস ওইরকম ওইটা আমি কখনো দেখিনি। আচ্ছা, এই যে যুক্তি দিয়ে এত কথা বলছেন, তো ঋত্বিক ঘটকের পূর্ববঙ্গের পরিচালক হিসেবে, মানে যে বাঙালদের এত দুঃখ কষ্ট নিয়ে উনি অত কিছু দেখিয়েছেন, তো যুক্তি তর্ক গল্প দেখেছেন? হ্যাঁ, অনেকদিন আগে দেখেছিলাম, একটা ফেস্টিভ্যালে দেখেছিলাম যুক্তি তর্ক গল্প, নাগরিক, তিতাস নদীর নাম, এই তিনটে ছবি একটা কোনো ফেস্টিভ্যালে দেখছিলাম। আমার খুব ভালো, নাগরিক আমার খুব ভালো লেগেছিল। নাগরিক ছবিটা ওই একটা মানে অসাধারণ প্রতিভা, শুধু মানে নিয়ম মেনে জীবনটা কাটাননি বলে এত অকালে চলে গেলেন, নইলে হয়তো আরো অনেক ভালো ভালো ছবি আমরা পেতাম। হ্যাঁ, সেটাই। তো আজ তাহলে, আচ্ছা, আপনার কখনো মনে হয় না যে ঋত্বিক ঘটক বেঁচে থাকলে তার ছবিতে অভিনয় করতে আপনি মানে? হ্যাঁ, মানে কি বলুন তো, যেদিন সত্যজিৎ রায় মারা গেলেন তখনও কিন্তু সে অর্থে আমি অভিনয় জগতে আসিনি। আমার তো মজা করে বলুন, ইস
সত্যজিৎ রায়ের ছবিতে আমার আর অভিনয় করা হলো না। এরকম মনে হচ্ছিল আপনার সেই সময় যখন উনি চলে গেলেন, নইলে আমার মৃণাল সেনের সাথেও কাজ করার খুব ইচ্ছে ছিল। সে তো কত মানুষের কত ইচ্ছে থাকে, সব কি পূরণ হয় বা হওয়ার যোগ্যতা আমার আছে কি, সেটা তো প্রথমে ভাবতে হবে যে আমার কতটা যোগ্যতা। না সেটা তো তারা বুঝে নিতেন, আপনি অযোগ্যই বা নিজেকে মনে করবেন কেন? না না, তা নয়, আমি অযোগ্য মনে করব না যেমন, তেমনি আমি আমার ভীষণ যে আমি যোগ্য এমন কোনো মাপকাঠিও তো আমার কাছে নেই যাতে আমি আমার মনে হবে আমি ভীষণ যোগ্য, আমি শ্রেষ্ঠ অভিনেত্রী, এরকম আত্মবিশ্বাসও আমার নেই। তাহলে অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম। আজকের মতো আমরা এখানে বিরতি টানলাম, পরে একদিন আপনার গান সহ নাচ সহ একদম